আমি আগে আমার বক্তব্য ইউটিউবে দিয়েছি আমার চ্যানেলে। তা এই বিচার প্রক্রিয়া নিয়ে উন্নত ভারতে যেটা হলে খুব ভালো হবে এই বিষয়ে আমি আলোকপাত করেছি। তা যখনই নতুন কিছু হয় তার বিরোধিতা হয়। গ্যালিলিওকে মরতে হয়েছে। করোনা পিরিয়ডে অনেক কিছু মেনে নিতে বাধ্য হলো লোকে। সেই ডাক্তারের নাম কাগজে লেখালেখি হয়েছিল, তাকে খুব অবহেলা করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। কি না তিনি বলেছিলেন ডাক্তাররা যতবার কোনো কিছু অপারেশান করবেন বা কিছু করবেন ততবার তিনি হাত ধুয়ে নেবেন সাবান দিয়ে। তা এই কথা বলার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে গ্যালিলিও কষ্ট পেলেন, সেই ডাক্তারও কষ্ট পেলেন। আবার ধর্ম নিয়ে কিছু মানুষের বুদ্ধি, মানুষের মানবিকতা ইত্যাদি জাগিয়ে তোলার চেষ্টা করলে তাকেও শাস্তি পেতে হয়। ভগবান যিশুকেও শাস্তি পেতে হলো। তিনি এগুলো কি দেখিয়ে দেওয়া যে মানুষ মুখে বলছে সে মানুষ, কিন্তু সে দুটো পায়ে হাঁটছে ঠিকই, জামা কাপড়ও পরছে, দেখাচ্ছে যে পশুদের থেকে সে আলাদা, কিন্তু সবাই যুক্তিযুক্তভাবে পশুদের থেকে আলাদা হতে পারছে না। সেটা বুঝতে পারছে না যে মনুষ্য জীবনটা শুধু খাওয়ার হাগার জন্য নয়, কিছু আনন্দ ভোগ করার জন্য নয়। এই জীবনটা অনেকগুলো ভালো কাজ করার জন্য, অনেক সাধনা করে এই মনুষ্য জীবন পাওয়া যায়। এগুলো বুঝছে না বলেই তারা গ্যালিলিওকে মেরে দিল, যীশুখ্রিস্টকে কষ্ট দিয়ে মারল, যীশুখ্রিস্টকে কষ্ট দিয়ে মারল। আবার খেই হারিয়ে যায় মাঝখানে কেউ কথা বললে। তা ওই ডাক্তার, যে ডাক্তারের কথাটা তুললাম, যে তিনি বলেছিলেন যে যতবার অপারেশন করবে ততবার হাত ধুয়ে নেবে। তাকেও শাস্তি দেওয়া হলো, হাত সাবান দিয়ে কেন ধুতে বলেছে ইত্যাদি। তো সেখানেও তো দেখা গেছে যে ধাইমারা হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের সন্তান প্রসব করাচ্ছিলেন, সেখানে সন্তানরা বেশি সংখ্যায় বাঁচছিল। আর ডাক্তাররা হাত না ধুয়ে হয়তো মর্গে কোনো পোস্টমর্টেম ইত্যাদি করে এসেই বেবি প্রসব করানোর কাজে ব্যস্ত হয়ে গেলেন হাত না ধুয়ে। তাতে এত সংক্রমণ হলো যে ডাক্তারদের অপারেশন থিয়েটারে যে সমস্ত প্রসূতি সন্তানের জন্ম দিলেন তাঁরা এবং তাদের সন্তানরা সংখ্যায় বেশি মারা গেল। তো এগুলো মানুষকে আস্তে আস্তে নাড়া দিল, কিন্তু ওই ডাক্তারকে তো অত্যাচার করে শেষ করে দেওয়া হলো, কোনো সম্মান দেওয়া হলো না, কত রকম অত্যাচার করা হলো। তা আমি যে কথাটা বলছি, হয়তো আমার মোবাইল কেড়ে নেওয়া হবে, হয়তো আমার মোবাইল ড্যামেজ করে দেওয়া হবে, হয়তো আমি এখন যে ঠিকানাটায় আছি এখানটাতেও থাকতে পারবো না, এমন একটা জায়গায় যাব যে আমার হাতে কোনো টাকা পয়সাও থাকবে না, আমি পুরো বেওয়ারিশ হয়ে যাব হয়তো, বা জেলে ঢুকে যাব বিভিন্ন রকম কেস দিয়ে, বা অত্যাচার করে ইনজেক্ট করে বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করে আমাকে পাগল করে দেওয়া হবে। তা সেসব হবে, কিন্তু আমি অন্তত একবার ভাইরাল করতে চাইছি বিষয়টা, যে এই যে আদালতের সিস্টেমটা, এটার বদলে যদি খোলা জায়গায় বিচারটা হয়, সেখানে সেনাবাহিনী থাক, গার্ড ইত্যাদি থাক, বিচারক তার বিচারটা করুন, কিন্তু ইন্টারনেট ইত্যাদি এই যে আধুনিক প্রযুক্তি তার প্রয়োগ করে
সে সবাই তার বক্তব্য অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হোক, কম্পিউটারের মাধ্যমে হোক, যেভাবে হোক জানাবেন। সেই রকম ব্যবস্থাটাও রাখা হবে, সেটা রিসিভ করা হবে যে জনগণ কি বলছে। কারণ বিচারক একজন মানুষ, তিনি ভুল করতে পারেন। আবার যে সিনেমাগুলো হয় সেগুলোকেও আমরা অস্বীকার করতে পারি না। এই যে অন্ধা কানুন সিনেমাটা হয়েছে, এই যে আখেরি রাস্তা সিনেমাটা হয়েছে, এগুলো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এখন যারা ক্ষমতায় থাকে তারা উড়িয়ে তো দেবেই। নীলদর্পণ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ লেখা, সেটাকে কি বলবো, লেখা বলবো না উপন্যাস বলবো, যাই বলবো, সেই নীলদর্পণ লেখা তাকে তো নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু নীলদর্পণ যে বিষয়টাকে ফুটিয়ে তুলতে, নীলকর সাহেবদের অত্যাচারকে ফুটিয়ে তুলতে লেখা হয়েছিল, সেই নীলকর সাহেবরা তো সত্যি অত্যাচার করেছিল। তা এই যে অন্ধা কানুন সিনেমাটা হয়েছে, ঠিক করে বিচার করলে দেখা যাবে যে এরকম হয়েইছে। কিন্তু কিছুতেই অপরাধীরা তো সেটা স্বীকার করবে না। কংস কোনো দিন নিজের অপরাধ স্বীকার করেছিলেন না? হীরক রাজা বলেছিলেন তিনি অপরাধী। এবার লোকে বলবে হীরক রাজা তো কাল্পনিক, তাই যদি হয়, কিন্তু কংস তো কাল্পনিক নয়, কংস তো ঐতিহাসিক চরিত্র। লোকে বলবে যে না, মহাভারত একটা কাল্পনিক ইয়ে। কিন্তু আমরা তো প্রমাণ পেয়েছি কৃষ্ণ ছিলেন, রামচন্দ্র ছিলেন। হয়তো তাঁদের জীবন চরিত্র নিয়ে অতিরঞ্জিত করে কিছু লেখা হয়েছে, এরকম অনেকের অভিযোগ থাকতে পারে। কিন্তু তারা যে পৃথিবীতেই ছিলেন না, রামচন্দ্র পৃথিবীতেই ছিলেন না, এরকমটা তো বলা যাচ্ছে না। সেটা তো ঐতিহাসিক প্রমাণিত। এই যে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র, এটা তো সত্যি ছিল। তাহলে মহাভারতের যে বিষয়টা, আমরা যারা ধর্ম নিয়ে চলি, আধ্যাত্মিকতা নিয়ে চলি, আমরা এটাকে সত্য ঘটনা ধরি। ব্যাসদেব যা লিখেছেন তা হুবহু সত্য ধরি। আমি ধরে নিলাম যে বিরোধী কণ্ঠস্বরও তো থাকবে, মতবাদ তো থাকবে। তারা বললেন যে না, ওটা একটা কাহিনী। আচ্ছা, তাহলে তাদের মতো, মানে তাদের জায়গায় যদি নিজেকে রেখে বিচার করি, তাহলে তো এরকমও বলতে পারি যে ঠিক আছে, ওটা একটা কাহিনী। এরকম কাহিনী, বাস্তব চরিত্র, বাস্তব ঘটনার সাথে কিছু কিছু অতিরঞ্জিত করে বা কিছু কিছু সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। হ্যাঁ, তা এরকম কিছু একটা হয়েছে। কিন্তু বাস্তব ঘটনা অনেকটাই, মহাভারতের ঘটনা, রামায়ণের ঘটনা, বাস্তব ঘটনা অনেকটাই। এইভাবে যদি বলি, তাহলে তাতেও তো দেখা গেছে কংস নিজের অপরাধ স্বীকার করতে চাইতেন না। তাহলে কংস যদি রাজা থাকেন, তাহলে দেশের আইনটা কি? কংস যা বলবে তাই। তাহলে সেইটার প্রতিবাদ করতে গিয়ে তাহলে কৃষ্ণ কী করলেন? তাহলে রাজদ্রোহ করলেন তো। তাহলে বেআইনি কাজ না করে কংসকে দমন করা যেত না? কংসের আইন মেনে কংসকে দমন করা সম্ভব? হীরক রাজার আইন মেনে হীরক রাজাকে শাস্তি দেওয়া সম্ভব? সুতরাং আমাদের দেশের যে সমস্ত ঘাটতি রয়েছে, যার জন্য দেশে এত চুরি হচ্ছে, এবং যতগুলো চুরি হয়েছে সেগুলোর পাওয়া যায় না। মোবাইল চুরি হচ্ছে, মোবাইল পাওয়া যায় না। মোবাইলের টাওয়ার লোকেশান, হ্যান ত্যান অনেক কিছুই তো এখন আবিষ্কার হয়ে গেছে। এই আমার পাশের বাড়ি বুড়োদারই ফোনটা চুরি হয়েছে। ফোনটা একটা দামি অ্যান্ড্রয়েড ফোন, সেটা দিয়ে বুড়োদা করতো, কি বলে, কনফারেন্স পর্যন্ত করতো। সেটা হাইফাই একটা ফোন। উত্তরপাড়া থানায় আজকে কতদিন হয়ে গেল, বোধহয় 1 সপ্তাহ হতে চললো, উত্তরপাড়া থানাতে রিপোর্ট করা হয়েছে। ফোনটা তো নিশ্চয়ই ওই অল্প সময়ের মধ্যে এবেলা ফোনটা চুরি হয়েছে, ওবেলা জানিয়ে দেওয়া হয়েছে, এরকম ব্যাপার। কত দূরে যাবে ফোনটা? নিশ্চয়ই লন্ডন চলে যাবে না। কিন্তু পুলিশ খুঁজে দেবে না বলেই দেবে না। কিন্তু এইটাই পুলিশ খুঁজে দিত যদি আজকে বুড়োদা প্রধানমন্ত্রী হতো, বুড়োদা যদি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতো, বুড়োদার ফোনটা খুঁজে দিত। আর এটার বিচার করবে কে?
বিচারকরা কখনোই এটাতে ভালো মতামত দেবে না। বুড়োদা যদি আজকে লাখ টাকা কোটি টাকা ওটার জন্য খরচা করে, অনেকগুলো উকিল লাগিয়ে একটা বড় মামলা করে ইত্যাদি, বুড়োদা যদি মানে ওই টাকার যদি বুড়োদার ফোনটার দাম 30,000 টাকা হয়ে থাকে, বুড়োদাকে খরচা করতে হবে আগে 1,00,000 টাকা। তাহলে বুড়োদা কী হবে, ওই 1,30,000 টাকা হয়তো ক্ষতিপূরণ পাবে। অর্থাৎ আমাদের দেশে গরিবের জন্য আইন নেই, যতই বলুক একটা উকিল দাঁড় করিয়ে দেওয়া হবে। ঠিক করে হয় না, এই যে সরকারি জায়গায় চিকিৎসা হয়, একটা বেসরকারি জায়গায় কত সুন্দর চিকিৎসা হয়, আর সরকারি জায়গায় চিত্তরঞ্জনে গিয়েছিলাম পিসেমশাইকে নিয়ে, দাঁড়ান একবার কলেজ বাড়ি যান, ওই বুড়ো ঢুকছে দুপুরবেলার কড়া রোদে, একবার কলেজ বাড়ি নিয়ে যাচ্ছি, বুড়ো তো আর পারছি না, আমি তুমি বসো এখানটায় বসো বোনকে নিয়ে। আমার বোনের প্রতিবন্ধকতা আছে, একজন প্রতিবন্ধী আর একজন ক্যান্সার পেশেন্টকে কত রিস্ক নিয়ে, কত ভয়ের ব্যাপার কলকাতায় এরকম করে বসিয়ে, আমি দাঁড়াও আমি যাচ্ছি, আমিও তো অসুস্থ, আমিও তো খুব শারীরিকভাবে শক্তিশালী নই, আমারও তো শরীরে হাজারো রোগ, আমি ওষুধ না খেয়ে আন্দাজে টোটকা বানিয়ে খাচ্ছি, এই মুহূর্তে আছি পরের মুহূর্তে নেই। তাহলে আমি একবার কলেজ বাড়ি যাচ্ছি, একবার কি মেন বিল্ডিংয়ে যাচ্ছি, কী সব নাম ওদের, হ্যাঁ, তা এই তো ওদের অবস্থা। বোধহয় এক দিনে 5বার 7বার করে, একবার কলেজ বাড়ি, একবার একবার পেচ্ছাপ টেস্ট করুন, ওই ঘরে যান, যারা দিচ্ছে তারাই বলতে পারছে না কোন ঘরে যাবেন। আচ্ছা সেই ঘরে একটা ঘর বলে পাঠালো, এটা তো এখানে হবে না, এটা তো কলেজ বাড়িতে হবে, কলেজ বাড়ি থেকেই আমায় পাঠালো এই বিল্ডিংয়ে, এরকম 4বার 5বার হলো। একটা দিন আবার অমুক দিন আসুন, আজকে তো টাইম পেরিয়ে গেছে। বোধহয় পিসেমশাইকে নিয়ে কদিন গেলাম, 7 দিন না 8 দিন হসপিটালে দৌড়োদৌড়ি করলাম। আলটিমেট কি রেজাল্ট হলো, সামান্য একটু উপকার পেলাম, অত দৌড়োদৌড়িতে কিছু রেজাল্ট পেলাম। কিন্তু অ্যাপোলো বা কোথাও যদি যায়, প্রথমত অত দৌড়োদৌড়ি এক বিল্ডিংয়েই সব, দ্বিতীয়ত যদি 1বার 2বার রায়কাবা বিল্ডিংয়ে যেতে হয়, ওরাই গাড়ি করে নিয়ে যায় পেশেন্টকে, ওরাই বলে দেয় যে গাড়ি আসছে আপনি খালি এটা দেখাবেন, ওরাই গিয়ে নিয়ে গেল, সেখান থেকে মানে যা কিছু ওরা করছে ওদের রিসেপশনই করে দিচ্ছে। অথচ অ্যাপোলোর কটা লোক চাকরি করে অ্যাপোলোতে, আর হসপিটালে একটা বিল লেখার জন্য একজনকে চাকরি দেওয়া হয়েছে, তাকে অনেক টাকা মাইনে দিয়ে নিশ্চয়ই রাখা হয়েছে। এই বিলটা নিয়ে অমুকের কাছে যান, উনি একটা টিক মেরে দেবেন আর রবার স্ট্যাম্প মেরে দেবেন, তার জন্য আরেকজনকে রাখা হয়েছে। আমাদের অ্যাপোলো বা ইত্যাদিতে একজন রিসেপশনিস্ট যে কাজটা করেন, ওরা 10 জনে মিলেও সেটা করতে পারছে না, ওখানে 10 জন রিসেপশনিস্ট আছে, মানে টাকা উড়িয়ে দেওয়া হচ্ছে। এবার লোককে তো চাকরি দিতে হবে না, এরকম করে চাকরি দিয়ে ওড়াতে হবে না টাকা, জনগণের টাকা। এবার আমার গলা টিপে দেওয়া হবে, আমি বলছি আমি বলার কে, এটা জনগণের উপকার হচ্ছে, এই টাকা দিয়ে জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যায় তো। কতিপয় কটার ছেলেকে টাকা এমনি পাইয়ে দিয়ে বাকিগুলো লোক না খেয়ে মরুক, আর দেশটা গরিব হয়ে থাকুক, দেশের উন্নয়ন বলে কিছু থাকবে না, চিকিৎসা বলে কিছু থাকবে না, মানুষ বিরক্ত হয়ে ঘটি বাটি চাটি করে সেই নার্সিংহোমেই চিকিৎসা পাবে। আমি তো চিত্তরঞ্জনের চিকিৎসা পেলাম না, ক্যান্সারের চিকিৎসা। আজকে স্বাস্থ্যসাথীটা আছে কপাল করে, কিছুটা আমার অনেকটাই আমার রেহাই হচ্ছে, তাও অনেক টাকা আমাকে খরচা করতে হচ্ছে। সরকার এটা করতে পারতো না, করবে না বলেই করেনি, তার জন্যই তো এত গ্যাঁড়াকল। লোককে বলবে আমি চিকিৎসা দিচ্ছি, কিন্তু এমন গ্যাঁড়াকল করবো লোকে বিরক্ত হয়ে, লোকে থুতু উঠে গিয়ে রক্ত উঠে গিয়ে কেউ তো ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। হ্যাঁ, আমার পিসিও ঠিক করে হসপিটালের চিকিৎসা পেলো না, আমার পিসি টিউমারে মারা গেলেন, আর আমার পিসেমশাইকে নিয়ে দৌড়চ্ছি। হ্যাঁ, তা আমাদের দেশে এই অবস্থা। তা আর একটা মোবাইল গেলে, আগে তো ছোটোখাটো আমার বাবার, আমাদেরই তো 3টে, আমাদেরই তো 4খানা মোবাইল আগে গেছে, সেগুলো বোতাম টেপা ফোন,
পুলিশ বলবে টাওয়ার লোকেশান পায়নি। অথচ পুলিশ চাইলে একটা মন্দিরের একটা জায়গা থেকে একজোড়া জুতো পর্যন্ত যায় না, পুলিশের সিআইডি আছে ইত্যাদি, চাইলে পারে, করব না, এত খাটবো কেন, করব না। হ্যাঁ, কিন্তু রাজা তোর কাপড় কোথায় বলে দিলাম, কালকে পুলিশই আমায় মেরে দেবে। হ্যাঁ, আমাদের দেশ মোটেও ভালো নয়। তা এইগুলোর বিচার কে করবে? যদি খোলা জায়গায় বিচার হয়, বিচারক তার মতামতটা জানালেন, কিন্তু সেটাই ফাইনাল নয়। তারপরে আবার আরেকটা শুনানির ডেট দেওয়া হবে যে জনগণের রায়টা নিয়ে তারপরে আমি রায় দেব, এইটা আইনে থাকতে হবে। এবার ওইটা ভাইরাল হলো, সারা বিশ্ব দেখলো। এবার ভারতীয়রা, সারা ভারত তো দেখলই, ভারতীয়রা তাদের মতামত জানাবে, সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আর সারা বিশ্বের লোক তাদের মতামত জানাবে কি, সেখানে মানবিকতায় কোনো ঘাটতি হচ্ছে কি না, তাদের কোনো মত আছে কি না। তাদের মতটা এরকম নয় যে তাদের মতটা ফাইনাল, কিন্তু তারা তো মানুষ, তাদের মানুষের বুদ্ধি নিতে তো কোনো দোষ নেই। আইন না হয় একটা দেশের নাগরিকরা ভোটাধিকার পাবেন, একটা দেশের নাগরিকরা মতামতেরও ভোটাধিকার পাবেন, তাহলে বিদেশি নাগরিকদের মতামতটা ভোটাধিকার নয়, কিন্তু বিদেশি নাগরিকদের মতামতটা বুদ্ধির পরামর্শ হিসেবে তো নেওয়া যায়। তাহলে এই যে সারা বিশ্বের সবাই মতামতটা জানাবেন, তাতে ভারতীয়দের মতামতটা দার্শনিকভাবে বিচার করা হবে, আর তাদের ভোটাধিকারের ব্যাপারটাও নেওয়া হবে, সেটা একটা বিচার হলো। আচ্ছা, সেটাকে ফাইনাল দার্শনিকভাবেই বিচার করা হোক। আর বিশ্বের যারা পরামর্শ দিলেন তাদের বক্তব্যটাকে ভোটাধিকার হিসেবে না নিলেও বিদ্যা হিসেবে নেওয়া যাক, যে তারা কিভাবে বিচার করলেন। তাদের দেশেও তো ফিলোসফি পড়ানো হয়, তাহলে তাদের বুদ্ধিটাও নিতে হবে। হ্যাঁ, দিবে আর নিবে, মিলিবে মিলাবে, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক ভাষাটা কীরকম বলেছিলেন, কিন্তু বক্তব্য এটাই যে এই দেওয়া নেওয়া, হ্যাঁ, লোকের সাথে মিলবে, লোকের হ্যাঁ, লোকের মধ্যে মেলাবে, সবার সাথে মিশবে, সবার কথা শুনবে, বুঝবে, শিখবে, এবং তারপরে সেটা যুক্তিযুক্ত নিজে বিচার করো। হ্যাঁ, শেষ বিচারটা নিজে কী করতে হবে, তাতেও কি ভুল হবে না? হ্যাঁ, হবে, অনেক কম হবে। এখন যেমন ঝুড়ি ঝুড়ি ভুল হচ্ছে, আর ভুলের নামে বেশি বেশি ইচ্ছাকৃত হচ্ছে। এই যে অভয়াকে এইভাবে অত্যাচার করে মারা হলো, প্রমাণ পাওয়া যাচ্ছে না, আর প্রমাণ তো লোপাট করা হয়েছে, এটা বললেও তো এটা সেই রাজা তোর কাপড় কোথায়, হীরক রাজার বদনাম করা হলো, ভালো সেজে রইল ভাঙা ঘরে, মন্দ সেজে সিংহাসনে চড়ে, এটা বলা হলো। তো এটা বললে তো হীরক রাজা তো মগজ ধুলাই করবেই, মারবেই, ইনজেক্ট করে পাগল করে দেবেই, মারবেই, বিভিন্ন ফলস কেস দিয়ে। হ্যাঁ, আপনার ব্যাগে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, আপনার ব্যাগে কী বলে ড্রাগ পাওয়া গেছে। হ্যাঁ, ঠাকুরমশাইয়ের ব্যাগে তো বই টই থাকে, ফট করে ব্যাগের মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়াই যায়। হ্যাঁ, দিয়ে তো ঢুকিয়ে দেওয়াই যায়, বলা তো যাবে না সত্যি কথা। তা এগুলো ভাইরাল হোক, হয়তো আমি বেঁচে থাকতে এই দিনটা দেখে যেতে পারবো না, কিন্তু আমার ঠাকুরদাদা তো এরকম মোবাইল দেখে যাননি, আজকে মোবাইল পেয়েছি। একটা সময় ফ্ল্যাশ গর্ডন ইত্যাদি ইত্যাদি যখন আঁকা হতো কার্টুনের, আমরা কি বলে পড়তাম, মানে কমিক্স পড়তাম, সেই সব তো এখন তো অনেকটাই দেখছি। এখন আমরা অ্যারোপ্লেনও দেখছি, আমরা এখন মোবাইলও দেখছি, এখন আমরা ইয়েতেও দেখছি যে পায়ের বুটের মধ্যে ওই কী সব যন্ত্র লাগিয়ে আকাশে ওড়ার মতন, সেগুলোও এসে গেল। তার মানে যে কল্পনা করে যে লেখক লিখেছিলেন, তিনি দর্শনের আশ্রয় নিয়েছিলেন। তাহলে যা আমরা ঝট করে সংখ্যায় গণনা করে বলতে পারি না, দর্শনের যুক্তিবুদ্ধি দিয়ে যে এরকম একটা কিছু করা যায় বা করা যেতে পারে, পুরো অসম্ভব নয়, সেরকম দার্শনিক বুদ্ধি দিয়ে বিচার করে লিখে দেওয়া যায়। সেইভাবেই কিন্তু আবার এই যে সত্যজিৎ রায় অনেক কিছু আগে লিখেছিলেন, পরের দিকে দেখা যাচ্ছে সেগুলো আবিষ্কার হয়ে যাচ্ছে, সেগুলোও হচ্ছে।
তাহলে সত্যজিৎ রায় যে বিজ্ঞানমূলক গবেষণামূলক অনেক কিছু লিখেছিলেন তার দার্শনিক বুদ্ধি দিয়ে, তার দূরদর্শিতা দিয়ে, তো সেগুলো তো বর্তমানে হচ্ছে। অর্থাৎ দর্শন কিন্তু একটা বড় বিজ্ঞান, যেখানে বিজ্ঞানের ফলিত বিজ্ঞান যে স্পিডে চলে, দর্শন তার থেকেও বেশি স্পিডে চলে। হ্যাঁ, তাহলে দর্শনটা নেওয়া দরকার আছে। তা ওই যে বিচার, তাতে একটা অভয়কাণ্ড আর হবে না। খোলা জায়গায় বিচার হলে, লোকের মতামতটা নিলে, ঠিক করে যদি বিচার হয়, বিচারে কোন জায়গাটায় ঘাটতি হচ্ছে লোকে যদি দেখিয়ে দেয় ইত্যাদি হয়, অপরাধীরা প্রথম প্রথম তেড়ে ফুঁড়ে লাগবে এর বিরুদ্ধে। এবার মার খেতে খেতে কমতে থাকবে অপরাধ। শয়তান কোনোদিনই থামবে না, কিন্তু শয়তানি যত শয়তানি করতে গিয়ে ধরা পড়ে যাবে তত শয়তানি কমবে। আজকে এই মিডিয়ার যুগে হিসেব করে দেখলে অপরাধ অনেক কমেছে। লোকে বলবে অপরাধ অনেক বেড়েছে, না, আগে অনেক অপরাধ হতো যেগুলো লোকে জানতে পারতো না, এখন লোকে জেনে ফেলছে। তাহলে আগে যদি 100টা অপরাধ হতো, 2টো অপরাধ সামনে আসতো, কত কম অপরাধ হতো আগে, মাত্র 2টো হতো। আর এখন 100টা অপরাধ হলে 60টা 70টা সামনে এসে যায়। বাবা, আগে 2টো অপরাধ হতো, এখন 70টা অপরাধ হচ্ছে। ব্যাপারটা তাই হয়ে গেছে। তাহলে মিডিয়ার দরকার আছে। তেমনি এই বিচার ব্যবস্থাতে এবার 70টা ধরা পড়ে যাচ্ছে, কিন্তু বিচার সেই 2টোরই হচ্ছে, বা দুটোর মধ্যে একটার হচ্ছে। বিচারটা ওখানে রয়ে গেছে কেন? লোকে জেনে যাচ্ছে, যে যতই জেনে যাক রে বাবা, আসল ক্ষমতা তো ওদের হাতে। আমি জানিও চোর, কিন্তু ওকেই আমায় প্রণাম করতে হবে। হীরক রাজাকে ভগবান বলে প্রণাম করতে হবে, নইলে মেরে দেবে। হ্যাঁ, হীরক রাজাকে প্রণাম করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এখান থেকে বেরোতে গেলে দড়ি ধরে মারটান রাজা হবে খানের ব্যবস্থাটা করতে হবে। সেইটা হচ্ছে না, ওই বদ্ধ ঘরে আদালত থাকলে হবে না। আর পয়সা দিয়ে উকিল রাখবো তবে আমার বিচার হবে? আমারও বক্তব্য বলার জায়গা থাকবে। আমার বক্তব্য আমিই বলবো, কারণ আমার উকিল কেন বলবে? আমার উকিল শুধু আমাকে পরামর্শ দেবে, কথাটা আমিই বলবো। আর আমি যদি কাউকে অনুমতি দিই যে উকিল আমার হয়ে বলবে, তখন উকিল আমার হয়ে বলবে। কিন্তু এখানে এখন মনে হয়ে গেছে একটা উকিল না দাঁড় করলে তার কথা শোনাই ঠিক করে হয় না। আর একটা উকিল চাইলে আরেকজনকে আদালতে দাঁড় করাতে পারে, কাঠগড়ায় দাঁড় করাতে পারে, কিন্তু যাকে কাঠগড়ায় দাঁড় করা হলো, সে যে তার প্রশ্নটা করবে তাকে নামিয়ে, সে যাকে প্রশ্ন করছে সেটা যদি ওই বিপক্ষের উকিলও হয়, তাকেও যে কাঠগড়ায় দাঁড় করাবে, সেটা তো হচ্ছে না। অর্থাৎ সমান বিচার তো হচ্ছে না, সমান বিচার হয় না। আগে অন্তত এইটা আরম্ভ হোক, আদালতের বিচার। প্রথমে আদালত বলল যে আমার মনে হচ্ছে এই রায়টা দেওয়া উচিত বলে আদালত দিল, কিন্তু আমি স্থগিতাদেশ দিলাম এই রায়টাতে। এখন জনগণের বিচার বুদ্ধিটা শুনব। এই সময় থেকে এই সময়, মানে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে জনগণ তাদের বক্তব্যগুলো জানাক। এটা ভাইরাল করা হলো, এরকম করা হোক। আচ্ছা, কাছাকাছি যারা থাকবে তাদের কাছেও মোবাইল থাকবে। আচ্ছা, কেউ মোবাইল দিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে কিনা বা ইত্যাদি করছে কিনা, সেগুলো তো আমাদের আছে, কি বলে, বিস্ফোরক চিহ্নিত করার বিভিন্ন যন্ত্রপাতি আছে, তাই নিয়ে কেউ ঢুকছে কিনা। কিন্তু মোবাইল নিয়ে ঢুকবে না আদালতে কেন? আদালতে যেটা বিচার করছে, আমার যদি মনে হয় যে সেখানে কোনো পক্ষপাতিত্ব করছে, আমি সেটার ছবি তুলে ভাইরাল করতে পারবো না কেন? তবে তো আদালতের বিচারক ঠিক করে বিচার করবে। হ্যাঁ, ভুল হতে পারে মানুষের, সেটাও বোঝা যায়। যদি দেখি যে আমার মনে হচ্ছে যে উনি হয়তো পক্ষপাতিত্ব করছেন বলে আমি ওটা ভাইরাল করলাম, কিন্তু দেখা গেল মানুষ বুঝছে যে ওটা মানে অপরাধ নয়, উনিও তো একজন মানুষ, ওনার বিচার বুদ্ধিতে ওটা ঠিক মনে হয়েছিল, কিন্তু উনি ওটা ভুল করেছেন, উনি ইচ্ছাকৃত করেননি। এইরকম পক্ষে বিপক্ষে, তাহলে বিচারকরাও চিন্তা করবেন যে আমারও এটা ভাইরাল হচ্ছে, আমিও কিন্তু ক্যামেরার মধ্যে রয়েছি, সেটা হোক না। তাহলে আমরা কেউ বিচার দায়িত্ব নেব না। আরে আমরা বলতে ওই কয়েকজন দায়িত্ব নেবে না, আর যারা রয়েছে যে দেশের উন্নয়নের জন্য আমরা করবো, হ্যাঁ আমাদের তোমরা বিচার করো। আরে মানুষ কি বলবে? আমায় তোমরা বিশ্বাস করো, আমাকে তোমরা বিশ্বাস করো। এইভাবে লোকে বিশ্বাস অর্জন করা যায় নাকি? বিশ্বাস, মানুষের কর্ম করবে, তার সুকর্মের জন্য তার প্রতি মানুষের বিশ্বাস জন্মে যাবে। মানুষ কি এটা বলবে আমাকে তোমরা মানো, আমাকে তোমরা মানো, নইলে তোমাদের গুলি করে মেরে দেবো, নইলে তোমাদের ঠ্যাঙাবো? কেন? সে এমন কর্ম করবে তাকে সবাই মানবে। হ্যাঁ, মানুষ সবসময় গায়ের জোর,
সবসময় পাওয়ার দেবে কেন? পাওয়ার গায়ের জোরটা কোন জায়গায়? যখন মারামারি খুনোখুনি হয়ে যাচ্ছে সেই জায়গাটাতেই মানুষ গায়ের জোর ইত্যাদি করুক, সেইটার জন্য দেশের আইন থাকুক। আরও অনেক কিছু বলবো, এইটার